জৈন বন্ধুরা, আজকে এই ভিডিও আলোচ্য বিষয় হলো বিএসএনএল, ভারত সঞ্চার নিগম লিমিটেড। কি এমন হলো যে বিএসএনএল পুরোপুরি আজকে মার্কেট থেকে বিলুপ্ত হয়ে গেছে? কি এমন হলো যে বর্তমান সিচুয়েশনে সে 90,000 করোড়ের নুকসান নিয়ে চলছে? কি বিএসএনএল দুবারা ফির মার্কেটে দাঁড় করতে পারবে? বিএসএনএল কি এমন হলো যে মার্কেটে যে এক সময় টপ রানওয়েতে ছিল, সে কিভাবে এমন ঘাটায় চলে গেল? কিভাবে তার নুকসান চলছে কোম্পানি? কি এমন কারণ ছিল? বিএসএনএল কি আবার দুবারা উঠে দাঁড়াতে পারবে? সেই নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। ভিডিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে, পুরো ভিডিও দেখতে থাকো, সমস্ত সঠিক তথ্য পাবে এই ভিডিওর মাধ্যমে। তো শুরু করা যাক। বর্তমান যদি আমরা 4G 3G বা সিম নেওয়ার কথা ভাবি, নেটওয়ার্কের দুনিয়াতে সবারই প্রথম আসে জিও কোম্পানির নাম। কারণ জিও কোম্পানির এত নেটওয়ার্ক সুন্দর এবং পরিষেবা ভালো। তো কী এমন হলো যে জিও আগে চলে আসলো এবং বিএসএনএল পিছিয়ে চলে গেল? আজ থেকে কয়েক বছর আগে বিএসএনএল যেখানে জিওরা বর্তমান প্রফিট কামাচ্ছে, তার থেকে কয়েক গুণ বেশি প্রফিট কিন্তু বিএসএনএল কামিয়েছে। তো কী এমন হলো যে বিএসএনএল পুরো ডুবে গেল? বিএসএনএলের সিম পাওয়া মানে তখনকার দিনে একজন লটারি পাওয়ার সমান হতো। কারণ বিএসএনএল অফিস থেকে নিতে হতো, অনেক লম্বা লাইন দিয়ে নিতে হতো। তখন বিএসএনএলের রিচার্জ সিস্টেম কম ছিল এবং বহুত ভালো নেটওয়ার্ক ছিল। বিএসএনএল শুধু যে তার নুকসানের জন্য ডুবেছে তার জন্য নয়, তাকে জান বুঝে ডুবানো হয়েছে, জান বুঝে তাকে নুকসানে নিয়ে যাওয়া হয়েছে। কে সেই ব্যক্তি যে এই বিএসএনএল কোম্পানিকে ডোবানোর পিছনে বা নুকসানের পিছনে সব থেকে বড় হাত বা সব থেকে বড় দায়ী? আমি 2021 অনুযায়ী যে দেখি, 2021-এ জিও যখন মার্কেটে আসে, জিও টোটাল 12,000 করোড় প্রফিট কামিয়েছিল, যেটা সে কামিয়েছিল 2021-এ। কিন্তু তার থেকেও অনেক বেশি প্রফিট কামিয়েছিল বিএসএনএল 2004-এ। যে প্রফিট কামিয়েছিল সেটা 10,000 করোড়েরও বেশি। তো বর্তমান ভ্যালু যদি ধরা হয় 2021 হিসাবে, যে ভ্যালু ধরা হয়, তো সেই ভ্যালু কিন্তু 12,000 করোড়ের অনেক কিন্তু বেশি। বর্তমানে যদি 2021 হিসাবে দেখা হয়, সেটা কিন্তু 29,000 করোড় প্লাস যাচ্ছে তার প্রফিট। তো কি এমন হলো যে বিএসএনএল এত প্রফিটের থেকেও আজকে সব থেকে নুকসান কোম্পানির মধ্যে চলছে? বিএসএনএল ঠিকঠাক চলছিল 2001 থেকে 2008 সব থেকে প্রফিটেবল কোম্পানি হিসাবে চলছিল নেটওয়ার্ক দুনিয়ায়। সেফ 2001 থেকে 2008 মানে সেফ 8 বছরের মধ্যে বিএসএনএল কোম্পানি 46,000 করোড় লাভ সেফ জেনারেট করেছিল এই 8 বছরের মধ্যে। 3 কোম্পানি একত্রিত হয়ে যত প্রফিট কামিয়েছিল বর্তমানে 2022-23-এ, আর বিএসএনএল সেই একেলা প্রফিট কামিয়েছিল 2008 পর্যন্ত। 70%-এর ওপর লোক বা 70%-এর ওপর যে মার্কেট, সেটা ছিল কিন্তু বিএসএনএলের হাতে। তো কি এমন হলো যে বিএসএনএলের হাত থেকে সমস্ত কিছু মার্কেট ছেড়ে গেল, চলে এলো জিওর হাতে? বিএসএনএল ধ্বংস হওয়ার পিছনে যদি কারো সব থেকে বড় ভূমিকা থাকে, সে হচ্ছে তখনকার দিনে টেলিকম মিনিস্টার দয়ানিধি মারান, যিনি ছিলেন টেলিফোন মিনিস্টার। তো তিনি কি করেছিলেন, নিজের যে ভাইয়ের কোম্পানি সান টিভিতে টোটাল যে চ্যানেল, তো বিএসএনএলের যে নেটওয়ার্ক, সেটা যে বিএসএনএলের বড় বড় অধিকারী বা অফিসার তাদের সঙ্গে মিলিতভাবে তার ভাইয়ের কোম্পানিতে লাগায় সান টিভিতে। এবং ফোন ব্যবহার করার জন্য লাগানো যায়নি, সেটা লাগানো হয়েছিল তখনকার দিনে যে টিভির নেটওয়ার্ক বা চ্যানেল আপলোড করার জন্য বা নেটওয়ার্ক চালানোর জন্য ফ্রিতে সান টিভিকে ফ্রিতে প্রোভাইড করছিল। ওর সেই টাইমই সব থেকে বড় নুকসান হয় বিএসএনএলের। তারপরে একের পর এক বিএসএনএলের উপর আরও সিবিআই রেড, অফিস বন্ধ, ধীরে ধীরে নেটওয়ার্কের কন্ডিশন খারাপ। তো সেই টাইম থেকেই শুরু হয় অধঃপতন বিএসএনএলের। তো একজন ব্যক্তি এবং কয়েকজন নোংরা ব্যক্তি মিলিতভাবে বিএসএনএলকে পুরো ধ্বংস করে দেয়। তো 2007 মে চেঞ্জ হলো মিনিস্টার, চলে এলো অন্যজনের হাতে ওয়ার্ড অফ কমান্ড মানে যে দায়িত্ব চলে এলো এ রাজার হাতে। তো এ রাজার হাতে আসার পর 2010-এ 2G লঞ্চ হলো। 2G বিএসএনএল লঞ্চ করতে শুরু করলো এবং এই লঞ্চের মাধ্যমে বহুত পয়সা, বহুত রিশওয়াত নিয়েছিল এ রাজা, যেটার কারণে সে ফেঁসে যায় এবং সেখানে ফির দোবারা বিএসএনএলের ঘাটা লাগে এবং সেখানে ফির দোবারা বিএসএনএলের উপর আরোপ লাগে এবং বিএসএনএলের উপরে সিবিআই তদন্তের শুরু হয়ে যায়। এই টাইমেই ফায়দা শুরু হতে লাগলো, যেমন অন্য কোম্পানিগুলো। একে তো আরোপের পর আরোপ, মানে একটার পর একটা ঘটনা চলে আসছে বিএসএনএলে। দ্বিতীয়ত হচ্ছে ইনকোয়ারি চলছে। তৃতীয় হচ্ছে নেটওয়ার্ক কন্ডিশন বাজে হয়ে যাচ্ছে ধীরে ধীরে। চতুর্থ হচ্ছে দুসরা কোম্পানি, মানে যেমন এয়ারটেল, জিও প্রাইভেট কোম্পানি থেকে নেটওয়ার্ক ফেলাচ্ছে সেই টাইমে, উপর থেকে এদেরকে পয়সা দিয়ে দাবানো হচ্ছে কাজ না করার জন্য। তো সেক্ষেত্রে বিএসএনএলের অধঃপতন শুরু হলো 2010-এর পর থেকে। 2011-তে সরকার যখন দেখলো যে আমাদের এরকমভাবে সরকারি হাতে যদি থাকে, তো সেক্ষেত্রে বিজনেস চালানো সহজ নয়, চলবে না। সেই ক্ষেত্রে সরকার টেন্ডার দেওয়া শুরু করলো ছোট ছোট কোম্পানিকে, যে টেন্ডার নিয়ে তারা কাজ করবে।
তো অনেকে টেন্ডার নেওয়ার পর কাজ করছিল না, অনেকে মাটির নিচে যে ওয়্যার সেটা বিছাচ্ছিল না, উপরন্ত পয়সা নিচ্ছিল। দ্বিতীয় হচ্ছে যেসব ছোট ছোট কোম্পানি টেন্ডার পেয়েছিল তারা কিছু কিছু নির্দিষ্ট পরিমাণে ফোন ব্যবহার করছিল যে এই ফোনের মধ্যে নেটওয়ার্ক পাওয়া যাবে। তো সেই ক্ষেত্রে কোম্পানির ধীরে ধীরে ঘাটা শুরু হয় এবং এখানেও বসানো হয় সিবিআই চার্জ। তো এই ঘটনা এবং কাজ না করার মানসিকতার মাঝেই ধীরে ধীরে মার্কেটে এন্ট্রি হলো জিও লঞ্চ করে দিল ধীরে ধীরে 3G, 2G থেকে কনভার্ট হয়ে গেল 3G এবং মার্কেটে চলে এলো স্মার্টফোন। সস্তায় স্মার্টফোন বিক্রি হওয়া শুরু হয়ে গেল। তারপরে 3Gর পর ধীরে ধীরে মার্কেটে জিও লঞ্চ করে দিল 4G ও ফ্রিতে তাকে আমাদের মতো যারা আছে তাদের অভ্যাস তৈরি হয় হাই স্পিড নেট ব্যবহার করা। তখন কিন্তু বিএসএনএল ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে এবং কাজ না করার মানসিকতা নিয়ে, কি বিএসএনএলে যারা কাজ করে তাদের কমসে কম পার মান্থ স্যালারি 60,000 से উপর, যারা পার্মানেন্ট স্টাফ শুরুই হয় তাদের 45-50 হাজারের উপর এবং কারোর 1 লাখ 2 লাখ এরকম স্যালারি। তারা স্যালারি নিতে থাকলো বসে মার্কেটে কোনো কাজ নেই, তাদের কাজ বন্ধ করে দিল। ধীরে ধীরে জিও এন্ট্রি হলো, দেখতে থাকলো মার্কেট। তো ধীরে ধীরে 2023 পর্যন্ত বিএসএনএল 4G লঞ্চ করতে পারেনি গোটা দেশে। যখন আমাদের গোটা দেশ 5G স্পিডে চলছে তখনও পর্যন্ত 4G সব জায়গায় লঞ্চ করতে পারেনি বিএসএনএল। তো এখনও পর্যন্ত বিএসএনএল এর এমন কন্ডিশন, কিন্তু যা এখনও পর্যন্ত বিএসএনএল এর অফিস চলছে এবং স্যালারিও অনেক। একজন পার্সন যারা কাজ করে তাদের তুমি স্যালারি জিজ্ঞাসা করে দেখবে 60-70 হাজার পার্মানেন্ট স্টাফদের। তো স্যালারিও অনেক, তাদেরকে এখনও পর্যন্ত পুষছে। এখনও পর্যন্ত গভর্নমেন্টের আশা আছে যে না বিএসএনএল আবার উঠে দাঁড়াবে। তো এই ক্ষেত্রে তোমাদের যে নেশা 4G 5G নেশা আদত লাগিয়ে দিল এসে জিও। এবার এখানে জিও আরেকটা প্ল্যান কি করলো, প্ল্যানে চেঞ্জ করলো। তোমাদের বিএসএনএল এর বা অন্য সিমের এতদিন পর্যন্ত আলাদা আলাদা প্যাকেজ ছিল, যেমন তুমি SMS এর জন্য 10 টাকা বা কলের জন্য আলাদা, নেটের জন্য আলাদা রিচার্জ করতে হতো। তো বিএসএনএল এসে সেটাকে মার্জ করে দিল যে এত টাকা রিচার্জ করো তুমি সমস্ত এর মধ্যে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে জিও আর একবার মার্কেটিং করে নিল। তো এখন চলছে জিও 5G স্পিড। তো সেক্ষেত্রে জিও ছাড়া এখন মার্কেটে আর সেরকম কারোর ভ্যালু নেই। বাকি নেটওয়ার্ক যাদের আছে তাদের ব্যাস ফোনই হয়, বাকি তোমরা দেখেছো যে 5G তাদের কোনো কাজ করছে না, কোনো জায়গায় হয়তো কাজ করছে। তো সেক্ষেত্রে সবাই জিওর ওপরেই ঝুঁকে পড়েছে। এবার সেক্ষেত্রে জিও মনমানি চালাতে শুরু করে দিয়েছে যে আমি যে নুকসান করেছি বা আমার যে প্রফিট সেটা এই মুহূর্তে এক ঝটকায় সে কিন্তু প্রফিট করে নিচ্ছে টোটাল। তোমাকে হয়তো 1 বছর 2 বছর ফ্রিতে দিচ্ছে অভ্যাস করার পর, বাস 1 বছরের মধ্যে যে 2 বছর 3 বছর তোমাকে যে ফ্রিতে খাইয়েছে বা ফ্রিতে দিয়েছে সেটা কিন্তু তার প্রফিট 1 বছরের মধ্যেই কিন্তু সে কমপ্লিট করে ফেলছে। তো বিএসএনএল এখনও পর্যন্ত আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি বিএসএনএল ব্যবহার করেছি কমসে কম 2 বছর, যখন আমি লাদাখে পোস্টেড ছিলাম। তো সেখানে না এয়ারটেল না আইডিয়া না জিও কোনো নেটওয়ার্ক আসে না, একদম পাহাড়ের উপর যেখানে কোনো নেটওয়ার্ক নেই সেখানে কিন্তু বিএসএনএল নেটওয়ার্ক আসতো। তা আবার কখনো এমন নয় যে রেগুলার, কখনো আসতো। তো বিএসএনএল কাজ করেছে, এমন নয় যে কাজ করেনি, এমন জায়গায় কাজ করেছে যেখানে অন্য কোনো কোম্পানি কাজ করতে পারেনি। কিন্তু সেফ না কামিয়াবি, কাজ না করার পিছনে ধীরে ধীরে স্যালারি নিতে কাজ না করে আজ কোম্পানিটাকে অধপতনে নিয়ে চলে গেছে এবং ঘোটালা করে অন্য কোম্পানি থেকে ঘুষ খেয়ে। তো এখনও পর্যন্ত যদি আমরা চেষ্টা করি তো বিএসএনএলকে দাঁড় করাতে পারি, কিন্তু বিএসএনএলকে তার আগে দাঁড়াতে হবে নিজেকে। কারণ বিএসএনএল যদি আমাদের পরিষেবা দেয়, নেটওয়ার্ক, চলো আমি মানছি আজকের দিনে নেট পরিষেবা হতে কিছুটা টাইম লাগতে পারে হয়তো তাদের, কিন্তু যদি সমস্ত জায়গায় নেটওয়ার্ক ঠিকঠাক ফোন করার মতো দেয় বা নেটওয়ার্ক পায়, মেসেজ ফোন হয়ে যায় বা 3G স্পিডও যদি চলতে শুরু করে, তো সেক্ষেত্রেও কিন্তু বিএসএনএলের আবার দুবারা উঠে দাঁড়ানোর চান্স আছে। তো তোমার কি মনে হয় তোমাদের এরিয়ায় বিএসএনএল নেটওয়ার্ক কেমন, কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমার কি মনে হয় যে বিএসএনএল আবার দুবারা উঠে দাঁড়াতে পারবে, কমেন্ট করে অবশ্যই জানিও। আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। তো জয় হিন্দ, জয় ভারত।